আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান হরর মুভিটির নাম কেমা তেরলারং কেসুরুপান মাসাল। কলেজ থেকে বেশ কিছু শিক্ষার্থী তাদের বাৎসরিক ক্যাম্পের ট্রিপের জন্য ইন্দোনেশিয়ার কোনো একটি গহীন গ্রামে প্রবেশ করে। তারা সেই গ্রামে প্রবেশের পর তারা এমন ভয়ানক কিছু ঘটনার সম্মুখীন হয় যা এখনো তাদের তাড়া করে বেড়াচ্ছে। এমনকি তাদের ভেতর থেকে একজন শিক্ষার্থীর আজ পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। সেই গ্রামে শিক্ষার্থীরা প্রবেশের পর শুরু থেকেই তাদের প্রত্যেকের সাথে আলাদা আলাদা কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো পরে এই ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীদের প্রত্যেকেরই সাক্ষাৎকার নেওয়া হয়। কিন্তু অবাক করার বিষয় হলো তাদের সাক্ষাৎকার নেওয়ার সময়ও বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখা যায়। আর তাদের সব কথাবার্তায় উক্ত গ্রামের ভয়ানক কার্যকলাপ মিলিয়ে পরবর্তীতে একটা বই ছাপানো হয়। তো এরপর সেই বই থেকে 2024 সালে কাঙ্ক্ষিত মুভিটি মুক্তি লাভ করে। এইবার চলুন ঘটনার গভীরে প্রবেশ করা যাক, জানা যাক কি এমন ছিল কাঙ্ক্ষিত সেই গ্রামের ভয়ানক সত্য ঘটনা। অতীতে উক্ত গ্রামে কারা বসবাস করত আর তাদের সাথেই বা কি এমন হয়েছিল যার জন্য এই শিক্ষার্থীরা ভয়ানক মৃত্যুর মুখে পড়েছিল, আর শিক্ষার্থীদের সাথেই বা কি এমন ঘটেছিল যার জন্য আজ পর্যন্ত তাদের স্বাভাবিক জীবনযাপনে প্রভাব পড়েছে। এই গ্রামে কি এমন আছে চলুন দেখা যাক। তো গল্পের শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম মিকো। তার সাক্ষাৎকার নিচ্ছে একজন বই লেখক জানতে চাই মিকোর বন্ধুদের সাথে আসলে কি হয়েছিল। তো মিকো তখন সেই ঘটনা শুরু থেকেই লেখককে বলতে শুরু করে। সময়টা ছিল 2016 সাল। মিকো তাদের কলেজের স্কাউট গ্রুপের প্রধান ছিল। তারা স্কাউট থেকে প্রতি বছর ক্যাম্পিং ট্রিপে কোনো একটা জায়গায় যায়। সেখানে গিয়ে তারা বিভিন্ন কার্যক্রম অর্থাৎ একজন আরেকজনকে সহযোগিতা করা, বিপদে পড়লে তার মোকাবেলা, কোনো এলাকা বা এলাকাবাসীকে সহযোগিতা করা, বিভিন্ন দুর্যোগময় জায়গায় কিভাবে টিকে থাকতে হয়, এইসব বিষয়ে আসলে তাদের প্রশিক্ষণই মূলত ক্যাম্পিং ট্রিপ। তো মিকো একটা ডায়েরি খোলে, সেখানে তাদের ক্যাম্পিং ট্রিপের কিছু ছবি লেখককে দেখায় আর বলে তারা তাদের ক্যাম্পিং ট্রিপের জন্য একটা জায়গা খুঁজছিল, এমন একটা জায়গা যেখানে বাইরের লোকজন খুবই কম যায়। তো তারা তেমন একটা জায়গাও পেয়েছিল। মিকো তখন এটাও বলে কিন্তু তারা বুঝতে পারেনি যে সেখানে এমন কিছু ঘটবে যা তাদের জীবনকে একেবারে বদলে দিবে। তো এরপর মিকো ডায়েরিতে একটা মেয়ের ছবি দেখিয়ে বলে ওর নাম রিনি। যদি জানতাম ওর এমন পরিণতি হবে তাহলে তাকে সেখানে কখনোই যেতে দিতাম না। তো এরপর ঘটনা শুরু থেকে দেখানো হয় এই মেয়েটির নামই হচ্ছে রিনি, মুভির প্রধান একটি চরিত্র। তার সাথে তার বান্ধবী নালা। এখানে তাদের কলেজের স্কাউট গ্রুপ থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, কারণ তারা খুব শীঘ্রই ক্যাম্পিং ট্রিপে বের হবে। তো এই ক্যাম্পিং ট্রিপের জন্য শিক্ষার্থীরা খুবই খুশি ছিল। অন্যদিকে মিকোকে দেখানো হয় মিকোর সাথে রয়েছে তার বন্ধু চন্দ্রা এবং তাদের গ্রুপের একজন প্রশিক্ষক হিরো। তারা তিনজন এসেছে তাদের ক্যাম্পিং ট্রিপের জায়গা পরিদর্শন করতে। জায়গাটি ছিল ইন্দোনেশিয়ার কোনো এক গহীন গ্রাম। এই জায়গায় তারা ক্যাম্পিং করবে, তাই আগে থেকে উক্ত জায়গার ব্যাপারে খোঁজ খবর নিতে হয়। এজন্য তারা তিনজন রাতের বেলায় এসেছে এই গ্রামের গ্রাম প্রধান সান্টোর সাথে কথা বলতে। গ্রাম প্রধান তাদের বলে আমি আগেও না বলেছি আর এখনো না বলছি, অর্থাৎ তিনি মিকোদের এই গ্রামের ক্যাম্পিং এর অনুমতি দিবেন না। তো হিরো তখন সান্ডোকে অনেক বুঝিয়ে বলে যে নিজে সবার খেয়াল রাখবে, কারো কোনো সমস্যা হবে না। সে নিজেই এর প্রতিশ্রুতি দিচ্ছে আর কেউ কোনো সমস্যাও করবে না। এটা কেবল 3 দিনের জন্য। তারা গ্রাম প্রধানকে অনেক কষ্টে রাজি করায়, কিন্তু দেখা যায় গ্রাম প্রধানের মুখে কেমন জানি একটা ভয়ানক চিন্তার ছাপ। তো যাই হোক, এইদিকে মিকোরা কলেজে এসে সে তাদের ধারণকৃত ছবিগুলো বাকি শিক্ষার্থীদের দেখায়। তারা এবার এই জায়গায় ক্যাম্পিং ট্রিপে যাবে আর এই জায়গার নাম ওয়ানা আলোস। তো শিক্ষার্থীরা অনেক খুশি ছিল ট্রিপের জন্য। তবে মিকো তাদের এটাও জানিয়ে দেয় যে সেই জায়গায় একটা নিষিদ্ধ এলাকা রয়েছে, সেই জায়গায় কেউ প্রবেশ করতে পারবে না। এটা এক প্রকার হুঁশিয়ারি সংকেত। তাদের কথা বলার মাঝেই নালা মোবাইল থেকে অনলাইনে ওই জায়গার ব্যাপারে তথ্য দেখে আর সেটা রিনিকে দেখিয়ে বলে ওই জায়গা একটা ভৌতিক জায়গা আর স্থানীয়রা নাকি ওই জায়গা আগে বন্ধ করে দিয়েছিল। তবে রিনি তার কথা তেমন একটা গুরুত্ব দেয় না। তো সব মিলিয়ে তারা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের এই ট্রিপে তারা একটা বিশেষ নাটক প্রদর্শন করবে, যেটার রিহার্সেল তারা আগে থেকেই করে নিচ্ছিল।
আর তাদের এই নাটকের নির্মাতা ছিল হেরো। তো হেরোই নাটকের সবার চরিত্র নির্ধারণ করে দেয়, সাথে সংলাপ এবং কার্যকলাপও সে নিজেই ঠিকঠাক করে দেয়। এই নাটকে রিনিকে দেওয়া হয় রোরো পুত্রী নামের একটা চরিত্র। এই রোরো পুত্রীকে সেটা পরে জানা যাবে। তো যাই হোক, হেরো 2 দিন বাদে মিকোরা 4 জন একটা ছোট দল নিয়ে সেই কাঙ্ক্ষিত গ্রামে আসে। গ্রাম প্রধান সহ তারা তাদের সেই ক্যাম্পেইন করার জায়গায় যায়। এরপর গ্রাম প্রধান ক্যাম্পেইনের যে জায়গা রয়েছে সেই জায়গা সহ আশেপাশের বেশ কিছু জায়গায় কিছু তন্ত্রমন্ত্র পরে কোনো একটা জিনিস গর্ত করে মাটি চাপা দিয়ে দেয়। গ্রাম প্রধান তখন মিকোদের বলে, ধরো আমরা অন্য কারো বাড়িতে বেড়াতে যাচ্ছি, কিন্তু আমরা জানি না যে যার বাড়িতে যাচ্ছি সে খুশি কিনা। এই জায়গাটিও ঠিক সেই রকমই। এটার মাধ্যমে এইখানে থাকা অতীতের কিছু লোকেদের অনুমতি নিতে হয়, যারা আমাদের আগে এখানে বসবাস করত। তাই এই কাজ করা, এটা হলো তাদের খুশি করা, তাদের অনুমতি নেওয়া। তো গ্রাম প্রধান তাদের এতটুকুই বলে। তবে এই গ্রামে কারা অতীতে বসবাস করত আর কাদেরই বা খুশি করার কথা বলা হচ্ছিল, এইসব বিষয়ে গ্রাম প্রধান বেশি কিছু বলে না। তো এই বিষয়টা মিকো বাকিদের বলতে যায়। তখনই আমরা দেখতে পারি মিকোদের থেকে কিছুটা দূরে অন্ধকার একটা ছায়া মূর্তি পাশ থেকে সরে যায়। তো মিকো যখন সেটা চেক করতে যায় তখন সে সেখানে কাউকেই দেখতে পায় না। তো পরের দিন মিকোদের বাকি টিম মেম্বার গ্রুপ ফাইনালি সবাই গাড়ি করে উক্ত গ্রামে প্রবেশ করে। তাদের টিমের শিক্ষার্থীরা সংখ্যায় অনেক, তাই আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে তাদের কাজ করতে হবে। গ্রামে প্রবেশের মাঝে একটা ছোটখাটো ভাঙা সাঁকোর উপর দিয়ে যেতে হবে। রিনি সাঁকো পার হওয়ার সময় দূরে কিছু একটা দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। এরপর তারা আবার যাত্রা শুরু করে। এক পর্যায়ে সকল টিম মেম্বাররা তাদের কাঙ্ক্ষিত ক্যাম্পে পৌঁছে যায়। তবে এইখানে এসেই রিনি কেমন জানি শুরু থেকেই একটু অস্বস্তি বোধ করছিল। তো এরপর সব টিম মেম্বাররা একসাথে লাইনে দাঁড়িয়ে পড়ে। সবাই খুব খুশি ছিল। মিকো সবাইকে জানায় সর্বপ্রথম তারা প্রার্থনা দিয়ে তাদের ক্যাম্পিং এর কাজ শুরু করবে। তাই সবাই চোখ বন্ধ করে প্রার্থনা শুরু করে। এমন সময় রিনি অস্বাভাবিক কিছু একটা অনুভব করছিল। তার সামনে খোলা চুলে কাউকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়, যেটা অনুভব করে রিনি ভয় পেয়ে নিচে পড়ে যায়। রিনিকে এমন অবস্থায় দেখে বাকি টিম মেম্বাররা বেশ অবাক হয়। এরপর রিনি ক্যাম্পে এসে বিশ্রাম নেয়। নালা তখন রিনির কাছে এসে জানতে চায় সে আসলে কি দেখেছিল, কিন্তু রিনি নালাকে কোনো কিছুই বলে না। তবে নালা জানায় সে আগে থেকেই জানতো এই জায়গায় কিছু একটা সমস্যা রয়েছে, সুতরাং তাদের সবাইকে সাবধানে থাকতে হবে। অন্যদিকে এই মেয়েটির নাম লিডিয়া। সে তাদের ক্যাম্পের শেষ সীমানা চিহ্নিত করার জন্য গাছে কিছু পোস্টার লাগাচ্ছিল। তখনই লিডিয়া লক্ষ্য করে তার কিছুটা সামনে একটা মেয়ে অদ্ভুত পোশাক পরে জঙ্গলের ভেতরের দিকে যাচ্ছে। লিডিয়া তখন ওই মেয়েটির পিছু করে। এরপর সে হাঁটতে হাঁটতে সেই নিষিদ্ধ এলাকার ভেতরে ঢুকে পড়ে। তো সেখানে যাওয়ার পর সে দেখতে পায় ওইখানে কেউ তাঁবু করেছে, কিন্তু এই জায়গায় তাঁবু করা তো নিষেধ, এটা তো নিষিদ্ধ এরিয়া। লিডিয়া তখন ব্যাপারটা ভালো করে দেখতে তাঁবুর কাছে যায়। এরপর সে ভেতরে উকি দিয়ে দেখে, কিন্তু তাঁবুর ভেতরে সে কাউকেই দেখতে পায় না। তবে লিডিয়া আবার বাইরে বের হয়ে দেখে আর অবাক হয়ে যায়। দেখা যায় বাহিরের চারপাশে অন্ধকার ছেয়ে গিয়েছে, চারপাশে কুয়াশা, কিন্তু এই মাত্রই চারপাশের পরিবেশ ঠিকঠাকই ছিল। তাহলে এই কয়েক সেকেন্ডের ব্যবধানে কি করে অন্ধকার নেমে আসতে পারে? এটা তো মোটেও স্বাভাবিক কোনো ব্যাপার নয়। তো এটা দেখে লিডিয়া বেশ ভয় পেয়ে যায়। সে তখন ওয়াকি টকিতে মিকোদের ডাকে, কিন্তু দেখা যায় ওয়াকি টকি থেকে নতুন কোনো ডিভাইস কানেক্ট হয়েছে, সেটা থেকে কোনো এক মেয়েকণ্ঠ ভেসে আসে। লিডিয়া এতে প্রচন্ড ভয় পেয়ে যায়। ওই মেয়েটি তখন লিডিয়াকে বলে, তুমি কাকে খুঁজছো? তো লিডিয়া আবার মিকোদের ডাকে আর বলে, আমাদের চ্যানেলে নতুন কেউ প্রবেশ করেছে। ওই মেয়ে কণ্ঠটি তখন আবার বলে, আমি নতুন প্রবেশ করিনি, বরং তোমরাই যারা নতুন অনুপ্রবেশ করেছ। এরপর ওয়াকিটকিতে সজোরে মেয়ে কণ্ঠটি তাকে বলে, এখান থেকে দ্রুত ফিরে যাও। এটা শুনে লিডিয়া বেশ ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। ওয়াকিটকি থেকে সজোরে কান্না ভেসে আসছিল। লিডিয়া মাটিতে চোখ বুজে বসে পড়ে। সে বেশ ভয় পেয়ে আছে। তো কিছুক্ষণ পর লিডিয়া সামনে তাকিয়ে দেখতে পায় চারপাশের পরিবেশ আবারও আগের মতো হয়ে গিয়েছে, আর তখন সেখানে কোনো তাঁবুও ছিল না। অন্যদিকে ক্যাম্পে রিনি কাজ করছিল। তখন সে তার তাঁবুর দিকে তাকিয়ে দেখে তার তাঁবুর ভেতরে অন্য একটা মেয়ে বসে রয়েছে, তবে সে গুনগুন করে গান গাইছিল। রিনি আস্তে আস্তে তার তাঁবুর দিকে এগিয়ে যায়। সে তাঁবু খুলতেই যাবে, তখনই সেখানে নালা এসে তাকে ডাক দেয়। রিনি তখন তাঁবুর দিকে তাকালে সেখানে আর কাউকেই দেখতে পায় না।
এদিকে লিডিয়া বেশ ভয় পেয়ে জঙ্গল থেকে বের হয়ে মিকোদের ডাকে এবং তাকে বলে সে সেই নিষিদ্ধ এলাকায় কিছু অদ্ভুত ভয়ানক ঘটনার সম্মুখীন হয়েছে। তাদের এখানে থাকতে নিষেধ করা হয়েছে, এখান থেকে চলে যেতে বলা হয়েছে। তবে লিডিয়া প্রচন্ড ভয় পেয়েছিল। মিকো তখন তাকে বলে এই ব্যাপারে সে যেন কাউকে কিছু না বলে। এরপর মিকো একা সেই নিষিদ্ধ এলাকার দিকে যেতে থাকে। সেই জায়গায় গিয়ে সে সবকিছু ঠিকঠাক দেখতে পায়। এরপর মিকো ওই জায়গার চারপাশে কিছু হলুদ চাল ছিটিয়ে দেয়। তখনই আবার দেখা যায় মিকোর পায়ের কাছে একটা কালো সাপ চলে আসে। সেটা দেখে মিকো ভয়ে মাটিতে পড়ে যায়। সে কিছু না ভেবেই একটা ছুরি বের করে ওই সাপটিকে সাথে সাথেই মেরে ফেলে। কিন্তু পরক্ষণেই সে আবার দেখে সাপটি সেখানে আর নেই, সেটা উধাও হয়ে গিয়েছে। এটা দেখে মিকো বেশ ভয় পেয়ে যায়। এদিকে ক্যাম্পে শিক্ষার্থীদের ভেতরে কিছু প্রতিযোগিতা চলছে। শিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কার দল তাঁবু তৈরিতে এগিয়ে যাবে এটা নিয়ে প্রতিযোগিতা। তো দেখা যায় এই প্রতিযোগিতায় রিনির দল রিনির জন্য হেরে যায়। এরপর অন্য প্রতিযোগিতা শুরু হয়, দড়ি টান প্রতিযোগিতা। তবে এখানেও রিনির দল হেরে যায়। এতে করে তাদের দলের সবারই বেশ মন খারাপ হয়। তো যাই হোক, এরপর রিনি ওয়াশরুমে আসে। ফ্রেশ হয়ে বের হতে গেলে পিছন থেকে সে কিছু একটা শব্দ শুনতে পায়। তখন সে ওয়াশরুমের ভেতর থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায়। তো রিনি তখন ওয়াশরুমের সামনে এসে কেউ আছে কিনা সেটা চেক করতে চায়, কিন্তু সে দরজা খুলে দেখে ভেতরে কেউ নেই। এটা দেখে রিনি বেশ ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে বের হতে গেলে ওখানে থাকা আয়নায় সে একটা মেয়ের প্রতিচ্ছবি দেখতে পায়, কিন্তু পেছনে তাকালে কাউকেই দেখা যায় না। তবে রিনি তখন ওয়াশরুমের সামনে মেয়েদের একটা আংটি দেখতে পায়। এরপর সে আংটিটি হাতে তুলে নেয়। আর তখনই হঠাৎ করেই একটা কালো সাপ এসে রিনির হাতে কামড় দেয়। রিনি এতে বেশ ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। এদিকে ক্যাম্পে দৌড় প্রতিযোগিতা চলছিল। তো রিনির দলও সেটাই অংশগ্রহণ করে। তখনই রিনি দৌড়ে অন্য সকল শিক্ষার্থীকে পেছনে ফেলে উইনার লাইন পার করে ফেলে, যার জন্য এই প্রতিযোগিতায় তারাই জিতে যায়। তবে বাকিরা এটা দেখে বেশ অবাক হয়। চন্দ্রার দায়িত্বে ছিল ছবি তোলা। তো রিনি ছবি তোলার পর চন্দ্রা সেটা চেক করলে রিনির ঠিক পেছনে একটা ভয়ানক নারী মূর্তিকে আবছা ভাবে দেখা যায়। চন্দ্রা এটা দেখে বেশ ভয় পেয়ে যায়। তো সেই দিনই ক্যাম্পে হেরু আসে। মিকো হেরুকে সব কথা খুলে বলে। এরপর হেরু আর মিকো সেই নিষিদ্ধ এরিয়াতে আসে, কিন্তু হেরু মিকোকে আবারও ক্যাম্পে পাঠিয়ে দেয়। সে একাই সেই জায়গা পরিদর্শন করে। দেখা যায় মিকো চলে যাওয়ার পর তার ব্যাগ থেকে পুরনো কিছু মন্ত্র লেখা কাগজ বের করে। এরপর সে সেই মন্ত্রগুলো পড়তে শুরু করে। আর তখনই হেরোর প্রচন্ড বমি হতে থাকে। দেখা যায় হেরোর বমির সাথে সে হলুদ চাল বেরিয়ে আসে। তো সেদিন বিকালবেলার ঘটনা। সকল শিক্ষার্থীরা আজ কিছু দিক নির্দেশনা সম্পর্কে শিখবে, তাই তারা একটা ব্রিজের নিচে সবাই জড়ো হয়েছে। ব্রিজের উপরে 3 জন শিক্ষার্থী রয়েছে। এর মাঝে এই ছেলেটির নাম মাদা। সে সবাইকে দিক নির্দেশনা দিবে। তো বাঁশি বাজিয়ে তারা কার্যক্রম শুরু করে। তখনই দেখা যায় মাদাকে কিছু একটা ভর করেছে। সে অস্বাভাবিক হয়ে যায়। এরপর সে নিচে থাকা সকল শিক্ষার্থীকে একের পর এক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে, কিন্তু মাদার দেওয়া দিক নির্দেশনার সাথে তাদের দিক নির্দেশনার কোনো মিল খুঁজে পাচ্ছে না। তারা সবাই মাদার দিকে তাকিয়ে থাকে। মাদা অস্বাভাবিকভাবে দিক নির্দেশনা দিয়েই চলেছে। তো কিছুক্ষণ পরে মাদা ভয়ানক কণ্ঠে সবাইকে বলে সে আবার আসবে প্রতিশোধ নিতে। রক্ত দিয়ে এই জায়গা প্লাবিত হবে। এটা বলে মাদা ব্রিজের ওপরে উঠে পড়ে। শিক্ষার্থীরা তো সবাই ডাকাডাকি শুরু করে দেয়। এরপর মাদা অচেতন হয়ে ব্রিজ থেকে নিচে ঝাঁপ দেয়। এই ঘটনায় শিক্ষার্থীরা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। মাদার অবস্থা বেশ খারাপ। চন্দ্রা মাদাকে ধরতে গেলে দেখা যায় মাদা নিজেই মাথা উঠিয়ে নিজে নিজে আবার পাথরের সাথে একের পর এক আঘাত করতে শুরু করে। শিক্ষার্থীরা সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে। এক ভয়ানক অবস্থা। তো এরপর মাদাকে ক্যাম্পে নিয়ে আসা হয়। তার অবস্থা বেশ খারাপ। রিনিরা সবাই মাদাকে ধরে রয়েছে। এমন সময় রিনি মাদার দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে মাদা নয়, বরং অন্য একটি মেয়ে রিনির দিকে তাকিয়ে আছে। এটা দেখে রিনি বেশ ভয় পেয়ে যায় আর সে দৌড়ে তাঁবুতে চলে আসে। এমন সময় সে আবার শুনতে পায় তার তাঁবুর ঠিক পিছনে একটা মেয়ে কণ্ঠে কেউ গান করছে।
সে পেছনে তাকিয়ে দেখে একটা ভয়ানক ছায়া অদ্ভুত ভঙ্গিতে তাঁবুর পেছন থেকে সরে যায়। রিনি এতে প্রচন্ড ভয়ে তার বেডের ভিতরে লুকিয়ে পড়ে। তো কিছুক্ষণ পরে দেখা যায় রিনির বেডের ভেতর থেকে তার পেছনে সেই নারী মূর্তিটি মুখ বের করে রিনির দিকে তাকিয়ে রয়েছে। রিনি ভয়ে ভয়ে পেছনে তাকালে ওই নারী মূর্তিটি রিনিকে জড়িয়ে ধরে। অন্যদিকে মাদাকে দেখানো হয় তার অবস্থা এখনো বেশ খারাপ। সকল শিক্ষার্থীরা তার পাশে বসে রয়েছে। তখন সেখানে একটি মেয়েকে দেখা যায়। সবাই কান্না করছিল। একটা অজানা আতঙ্কে সবারই অবস্থা বেশ খারাপ। তো হঠাৎ করে ওই মেয়েটি অদ্ভুতভাবে হেসে ওঠে। এরপর সে অদ্ভুত অঙ্গভঙ্গি করে নিচে পড়ে যায়। তখন সেখানে রিনিকে দেখা যায়। সে দাঁড়িয়ে সবাইকে জিজ্ঞেস করে যে তোমরা কান্না করছো কেন। দেখা যায় যে মেয়েটি হাসছিল সে রিনির দিকে তাকিয়ে হাত জোর করে বলে আমাদের সবাইকে ক্ষমা করে দাও। এমন সময় সেখানে গ্রাম প্রধান কিছু ধূপ নিয়ে আসে আর আমরা দেখতে পারি রিনি ওই মেয়েটি আর রক্তাক্ত মাদা সাথে সাথে নিচে পড়ে যায়। এরপর সবাই তাদের ধরাধরি করে ক্যাম্পের তাঁবুর ভেতরে নিয়ে আসে। গ্রাম প্রধান তাদের সামনে কিছু মন্ত্র পড়ে। তবুও তাদের তিনজনের অবস্থা বেশ খারাপ ছিল। গ্রাম প্রধান তখন হেরুকে বলে ওদের সবাইকে যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে সরিয়ে নিতে হবে। তো সেই রাতে সবাই নিজেদের ক্যাম্পে চলে যাওয়ার পরে হেরু মেডিকেল ক্যাম্পে মাদার কাছে আসে আর মাদার বুকের ওপর কিছু হলুদ চাল রেখে তার ভেতর একটা ত্রিভুজ আঁকলে সাথে সাথে মাদার জ্ঞান ফিরে আসে। এরপর মাদা অদ্ভুতভাবে উঠে বসে। হেরু তখন মাদার সামনে হাত জোর করে বসে পড়ে আর বলে স্বাগতম আমার প্রভু, তোমাকে ডেকে আনার জন্য আমাকে ক্ষমা করো। মাদা তখন অস্বাভাবিকভাবে হেরুকে বলে তুমি কি চাও। হেরু জানায় সে মাকাতুরমো রত্ন পাথর চায়। মাদা বলে মাকাতুরমো পাথরটি ইতোমধ্যে দখলে রয়েছে আর সেটা তোমাদের ভেতরেই কারো কাছে রয়েছে। তো হেরু তখন সাথে সাথে মাদার কপালে হাত দিতেই সে অজ্ঞান হয়ে যায়। এখানে বলে রাখা ভালো সেই মাকাতুরমো রত্নপাথর বলতে বোঝানো হয়েছে সে লাল পাথর যুক্ত আংটিটি, অর্থাৎ রিনি ওয়াশরুমের সামনে যে আংটিটি পেয়েছিল সেটা। এদিকে সবাই রাতের খাবারের জন্য এক জায়গায় বসে খাবার খাচ্ছে। লিডিয়া তখন রিনির কাছে এসে তাকে বলে তুমি খাচ্ছ না কেন, তুমি নিজেকে কি মনে করো। এটা বলে লিডিয়া চলেই যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে লিডিয়া মাটিতে পড়ে যায় আর বমি করতে থাকে। অবাক করা বিষয় হলো তার মুখ থেকে কিছু পোকামাকড় বের হয়ে আসতে দেখা যায়। তখন লিডিয়া উঠে অদ্ভুত নাচ করতে শুরু করে আর বলতে থাকে তুমি কোনো ভুল করনি, তবুও তুমি বিনা কারণে মারা গেলে। তুমি সুখে বাঁচতে চেয়েছিলে কিন্তু শেষ পর্যন্ত যন্ত্রণায় ডুবেছিলে। সেখানে থাকা বাকি শিক্ষার্থীরা লিডিয়ার এমন অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। লিডিয়া যে এসব কিছু নিজের ইচ্ছায় করছিল না তা তো আমরা বুঝতেই পারি। তো যাই হোক, এরপর লিডিয়া রিনির সামনে এসে হাত জোর করে আর বলে তোমার জীবন অনেক কষ্টের ছিল, আমাকে ক্ষমা করে দাও। দেখা যায় রিনির চোখ সম্পূর্ণ সাদা বর্ণের হতে থাকে আর তখনই লিডিয়া তার মাথা বারবার মাটিতে আঘাত করতে শুরু করে। হেরু এসে লিডিয়াকে ধরলে লিডিয়া আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরপর তাকে মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তো হেরু তখন সবার উদ্দেশ্যে বলে আজ মধ্যরাতে সবাইকে সাহসের পরীক্ষার জন্য জাগিয়ে তোলা হবে, এখন সবাই গিয়ে ঘুমিয়ে পড়ো। তো মধ্যরাতে নালার ঘুম ভেঙে গেলে সে উঠে দেখে রিনি এখনো ঘুমোয়নি, সে বসে রয়েছে। তখন সে রিনিকে বলে সে তার সাথে ওয়াশরুমে যেতে পারবে কিনা। এরপর নালাকে দেখা যায় সে ওয়াশরুমে বসে রয়েছে। তখনই ওয়াশরুমের ভেন্টিলেটর থেকে একটা বড় কালো সাপ ভেতরে প্রবেশ করে। সাপটি নালা ঠিক পেছনে চলে আসে। তো নালা সাপটিকে দেখে প্রচন্ড ভয়ে ওয়াশরুম থেকে দৌড়ে বের হয়ে যায়। এরপর সাপটি নালার একদমই সামনে চলে আসে। সাপটি বেশ বড় ছিল। এমন সময় রিনি তার হাতের ইশারা দিলে সাপটি নালাকে আর কোনো কিছুই করে না, সে আস্তে আস্তে সেখান থেকে চলে যায়। তো এরপর নালা আর রিনি ফিরে আসছিল। তখন রিনি নালাকে অদ্ভুত ভাষায় বলে এটা এমন একটা জায়গা যেখানে মানুষের থাকা উচিত নয়। রিনির মুখে এমন কথা শুনে নালা তো বেশ অবাক হয়ে যায়। রিনি তো এই ভাষা জানার কথা নয়। রিনি তখন নালাকে এটাও জানায় যে তোমাদের মধ্যে কারো খারাপ উদ্দেশ্য আছে, এটা বলে সে চলে যায়। এদিকে মিকো আর হেরু সহ কয়েকজন কথা বলছিল। তখন মিকো বলে তাদের যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে চলে যেতে হবে, কিন্তু হেরু জানায় তাদের কাজ শেষ করা না অবধি তারা কোথাও যেতে পারবে না, গেলে সবকিছু বৃথা হয়ে যাবে। তার মানে হেরু এই জায়গায় কোনো অসৎ উদ্দেশ্যে এসেছে, তাই সে যেতে চাইছে না। তো ওই রাতে আবার মিকো হেরুর কথা মতো জঙ্গলের চারপাশে হলুদ চাল ছিটিয়ে দেয়। তখন মিকো খেয়াল করে রিনি খুব ভয় পেয়ে জঙ্গলের ভেতরের দিকে যাচ্ছে। মিকো তখন রিনির পিছু নেয় আর জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে।
কিন্তু কিছুটা দূরে গিয়ে সে আর রিনিকে দেখতে পায় না। এরপর সে তাঁবুতে ফিরে এসে দেখে রিনি তাদের তাঁবুর ভেতরেই ঘুমোচ্ছে। এটা তো বেশ অবাক করা বিষয়। তো যাই হোক, কিছুক্ষণ পর সবাইকে জাগিয়ে তোলা হয়। এখন তারা জঙ্গলের ভেতরে প্রবেশ করবে, তাই সকল শিক্ষার্থীকে কয়েক দলে ভাগ করা হয়। এখন ওই দলগুলো জঙ্গলের বিভিন্ন দিকে চলে যাবে। তো রিনির দলের দায়িত্বে ছিল চন্দ্রা। মিকো চন্দ্রাকে বলে সে যেন রিনির খেয়াল রাখে। এরপর সকল দলগুলো গভীর রাতে জঙ্গলে সাহসিকতার পরীক্ষা দিতে বের হয়ে যায়। দেখা যায় চন্দ্রা তার দল নিয়ে জঙ্গল পথে এগোচ্ছে। দলের সকলের চোখ বাঁধা অবস্থায় ছিল। সাথে একটা রশি ধরে সবাই সামনে এগিয়ে যায়। আর তাদের টিম লিড করছে চন্দ্রা। সে পথ দেখিয়ে তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। তো কিছুটা দূরে যাওয়ার পরেই চন্দ্রা হঠাৎ করেই থেমে যায়। জঙ্গলের ভেতর থেকে কিছু একটা শব্দ শুনে সে দাঁড়িয়ে পড়ে। এরপর দলের সদস্যদের ওখানেই দাঁড়াতে বলে চন্দ্রা একটু সামনে এগিয়ে যায়। জঙ্গলের ভেতরে টর্চের আলো ফেলতে সে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে, যার চোখগুলো অন্ধকারেও জ্বলছিল। তবে সেটা কোনো সাধারণ মানুষ নয়। দেখে মনে হচ্ছিল অনেক পুরনো কোনো রাজা সৈন্য হাতে ঢাল বর্ষা নিয়ে দাঁড়িয়ে আছে। তো এটা দেখে চন্দ্রা প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর সে দ্রুত তার দলের কাছে আসতে যায়। তখনই সে দেখে তার দলের ঠিক পেছনেই কয়েকজন সৈন্য দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। চন্দ্রা দেরি না করে রশ্মি টেনে তার দলের শিক্ষার্থীদের নিয়ে দ্রুত সেখান থেকে এগিয়ে যায়। তবে তখন রিনি সামনে এগোয় না, সে ওইখানেই দাঁড়িয়ে পড়ে। চন্দ্রা তার দলের সবাইকে নিয়ে একটা সেফ জায়গায় চলে আসে। এরপর সবাই চোখের কাপড় সরিয়ে দেখে তাদের ভেতর থেকে একজন নিখোঁজ, তার মানে রিনি। চন্দ্রা তখন মিকোকে জানিয়ে দেয় যে রিনিকে তারা পাচ্ছে না। এরপর চন্দ্রা দলের বাকি সদস্যরা সবাই আলাদা আলাদা হয়ে রিনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। নালাও রিনিকে খুঁজছিল। তবে কিছুক্ষণ পরে নালার টর্চটা বন্ধ হয়ে যায়। সেটা আর জ্বলছিল না। নালা অন্ধকারে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। তখন লাইট ঠিক হলে সে দেখে সে একটা পুরনো কবরের পাশে পড়ে রয়েছে। এমন সময় নালার ঠিক পেছনে কাফনের কাপড় মোড়ানো এক ভয়ানক লাশকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নালা পেছনে ঘুরতেই সে লাশটিকে দেখে, যেটা দেখে সে প্রচন্ড ভয়ে চিৎকার করতে থাকে। এদিকে চন্দ্রা রিনিকে খুঁজতে খুঁজতে সেই নিষিদ্ধ এলাকায় এসে দেখে হেরুকে একটা বড় সাপ পেঁচিয়ে ধরে রয়েছে। তবে হেরু কিছু একটা মন্ত্র পড়ছিল সেখানেই। অন্যদিকে নালা ঠিক থাকতে পারে না। কয়েকজন নালাকে ধরে রাখতে পারছিল না। নালা শুধু চিৎকার করে বলতে থাকে, আমার কাফনের কাপড় কোথায়? এটা বলতে বলতে নালার প্রায় খারাপ অবস্থা। তো চন্দ্রা দ্রুত সেখানে এসে নালাকে ধরে ক্যাম্পে নিয়ে আসে। সব শিক্ষার্থীরা ভয় পেয়ে রয়েছে। নালা তখনও চিৎকার করে বলতে থাকে তার কাফনের কাপড় কোথায়। তো তখন আবার একজন শিক্ষার্থী দ্রুত একটা চাদর নিয়ে এসে নালাকে সেটা দিয়ে লাশের মতো করে পেঁচিয়ে ফেলে। আর এতে করে নালা একদমই শান্ত হয়ে যায়। পরিস্থিতি খুবই খারাপ। নালা শান্ত হলেও তখনই আবার ওইখানে থাকা শিক্ষার্থীরা পরপর এক এক করে প্রত্যেকেই ছটফট করতে শুরু করে। তারা একজন একজন করে চিৎকার করতে শুরু করে দেয়। একজনকে সামলাতে গেলে আরেকজন ভয়ানক রূপ ধারণ করে। এইভাবে প্রত্যেক শিক্ষার্থীরাই এক এক করে ভয়ানক রূপ ধারণ করছে। এমন সময় সেখানে গ্রাম প্রধান আসে। তো সে আসাতে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরের দিন সকালে গ্রাম প্রধান ওই শিক্ষার্থীদের সামনে কিছু একটা মন্ত্র পড়ছিল। সবার অবস্থায় বেশ মারাত্মক রূপ ধারণ করেছে। গ্রাম প্রধান নালার কাছে এসে তার গায়ে মোড়ানো চাদরটা খুলছিল, কিন্তু এতে করে নালা আবারও চিৎকার শুরু করে দেয়। এমনই খারাপ অবস্থা যে সে তার নিজের মুখ নিজের হাত দিয়ে আঁচড় কেটে রক্তাক্ত করে ফেলে। অন্যদিকে মিকোরা কয়েকজন জঙ্গলে রিনি আর হেরুকে খুঁজতে বের হয়। মিকো তখন দেখে দূরে তিনজন ভয়ানক সৈন্য দাঁড়িয়ে আছে আর তাদের দিকেই তাকিয়ে রয়েছে। মিকো সেটা দেখে ভয় পেয়ে দৌড়ে বাকি সদস্যদের কাছে আসতেই একটি ছেলেকে কোনো এক ভয়ানক শক্তি হাওয়ায় ভাসিয়ে একটা গাছের গুড়ির উপর ফেলে দেয়। এতে করে সে গাছের গুড়ি তার পায়ের ভেতরে ঢুকে যায়। তো মিকোরা তখন তাকে নিয়ে ক্যাম্পে ফিরে যায়। অন্যদিকে রিনিকে দেখা যায়। রিনি কোনো একটা ঘরের ভেতরে রয়েছে। সে কোনো একটা অচেনা মেয়ের পিছু নিয়ে একটা জায়গায় চলে আসে। ওই মেয়েটি তখন রিনিকে বলে, আমি সারা জীবন তোমার অপেক্ষায় ছিলাম। এতে রিনি বলে, তুমি কে? ওই মেয়েটি তখন বলে, আমি রোরো পুত্রী। আমি এতকাল লুকিয়েছিলাম। তুমি যে সৈন্যদের দেখেছো তারা আমাকে খুঁজে বেড়াচ্ছে, কারণ আমি প্রতিশোধের জন্য তাদের রাজাকে মেরে ফেলবো এই ভয়ে। তো এই রোরপুত্রীর চরিত্রই কিন্তু হেরো রিনিকে দিয়েছিলাম তাদের নাটকে। আর তাদের এই নাটকের নির্মাতাই ছিল কিন্তু হেরো। তার মানে এই সবকিছু হেরো আগে থেকেই জানতো। রিনি তখন তার হাতের আংটিটি খুলে ফেলতে চায়। ওই রোরপুত্রী তখন বলে, এই আংটিটি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। এটি তোমার সকল ইচ্ছা পূরণ করতে পারবে। তো এরপর রোরপুত্রী বলে, আমি চাই তুমি আমাকে আমার প্রতিশোধ
প্রতিশোধ নিতে সাহায্য করো। রেনি জানতে চায় কিসের প্রতিশোধ। রোরপুত্রী তখন বলে, তোমরা যে নাটকটি পরিবেশন করতে যাচ্ছ সেটা আমার জীবনেরই গল্প। আমি একজন হতভাগ্য রাজকুমারী, কারণ আমাকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়েছে। রাজপুত্র আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, এরপর আমাকে বিনা কারণে হত্যা করেছে। তো তোমাকে এখন তোমাদের নাটকের মধ্যেই এই রাজপুত্রকে হত্যা করতে হবে, আর তোমাদের ভেতরেই লুকানো রয়েছে আমার বিশ্বাসঘাতক সেই রাজপুত্র। তো এরপর দেখা যায় রিনি আর হেরু জঙ্গলে আলাদা আলাদা জায়গায় পড়ে রয়েছে। মিকো তাদের খুঁজে পায়, এরপর তারা তাদের ক্যাম্পে নিয়ে আসে। আর আজ রাতেই তাদের সেই নাটক পরিদর্শনের রাত। রিনিকে রোরপুত্রী সাজানো হয়। হেরু সবকিছু নিয়ে তৈরি, সে গল্প বলবে আর বাকিরা সেই অনুসারে নাটক পরিবেশন করবে। কিন্তু এখানে রাজকুমার হওয়ার কথা ছিল হেরুর, কিন্তু সেটা করে না। তখনই দেখা যায় রিনি পজেস হয়ে যায়, তার চোখ অস্বাভাবিক হয়ে যায়। এদিকে হেরু তার গল্প বলতে শুরু করে, আর সেই গল্প অনুসারে রোরপুত্রী রিনি আর রাজপুত্রের রোল দেওয়া হয় মিকোকে। তো গল্প অনুসারে রোরপুত্রী আর রাজপুত্রের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয়, কিন্তু তাদের এই প্রেম ভালোবাসা রাজা মেনে নেয় না, যার কারণে রোরপুত্রীকে রাজার সৈন্যবাহিনী ধরে এনে রাজার কাছে সঁপে দেয়। এরপর রাজা রোরপুত্রীকে হত্যা করার আদেশ দেয়। রাজপুত্র তখন রোরপুত্রীকে বিনা কারণে হত্যা করে ফেলে। তবে এখন এই গল্পে ঠিক এর উল্টো হয়। রাজপুত্র অর্থাৎ মিকো রিনিকে ছুরি দিয়ে আঘাত করতে বলে। রিনিকে ছুরি দিয়ে আঘাত করতে গেলে রিনি ওই ছুরি ধরে ফেলে। এরপর সেই ছুরি দিয়ে রিনি সত্যি সত্যি রাজপুত্র অর্থাৎ মিকোকে আঘাত করে, অর্থাৎ এখানে মিকো আঘাতপ্রাপ্ত হয়। এমন সময় দেখা যায় শিক্ষার্থীদের মাঝে এক আতঙ্কের সৃষ্টি হয়। একজন ঠিক আগের মতোই অদ্ভুত আচরণ করতে শুরু করে। তখনই হিরো রিনির সামনে আসলে রিনি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। রিনি দেখে মিকোকে সে আঘাত করেছে। মিকোর অবস্থা বেশ খারাপ, কিন্তু এখানে তো হিরোর থাকার কথা। তখনই দেখা যায় রিনির পেছনে সে রোরপুত্রী দাঁড়িয়ে রয়েছে। সেখানে থাকা শিক্ষার্থীদের অবস্থা বেশ মারাত্মক রূপ ধারণ করেছে। তো হিরো তখন রোরপুত্রের কাছে গিয়ে হাত জোর করে বলে, আমি আমার কাজ সম্পূর্ণ করেছি, এখন আমাকে সেই মাকড়তুরম পাথরটা দাও। তো রোরপুত্রী তখন রিনির দিকে হাত দিয়ে দেখিয়ে দেয়। হিরো তাকিয়ে দেখে রিনির হাতে সে রত্ন পাথরের আংটিটি রয়েছে। হিরো তখন রিনিকে আংটিটি ফেরত দিতে বলে, কিন্তু রিনি তাকে সে আংটিটি দেয় না। সে দৌড়ে সেখান থেকে পালাতে যায়। এমন সময় হিরো এসে রিনিকে ধরে ফেলে। তো রিনি কোনো উপায় না পেয়ে সেখানে থাকা আগুনের মধ্যে সে আংটিটি ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে সেখানে থাকা সকল শিক্ষার্থীরা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আগুন নিভে যায়, সবাই এখন শান্ত, পরিস্থিতি ঠিক হয়ে গিয়েছে। পরের দিন সবাই গাড়ি করে ওই অভিশপ্ত গ্রাম ত্যাগ করে, কিন্তু সবাই তাদের সাথে ফিরে গেলেও হেরুকে তারা আর কোনোদিন খুঁজে পায়নি। হেরু ওই রাতের পর থেকেই নিখোঁজ। তবে রিনি এখনো সেই ভয়ানক গ্রামে প্রতি বছর যায়। সে ওই গ্রাম কেন জানি ছাড়তেই পারছিল না। তো মুভির শেষে হেরুকে দেখানো হয় সে পাগল হয়ে জঙ্গলের ভেতরে বসেছিল। আর এই দৃশ্যটির মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।